আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলতে চাই, আমি কিন্তু শুধু গদ-বাঁধা নিউজ আপনাদের সামনে উপস্থাপন করি না। প্রতিটি ভিডিওতেই আমি সঠিক তথ্য উপাত্ত যাচাই করে ঘটনার বিশ্লেষণমূলক বার্তা সহজ ও সাবলীল ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করি। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাকে আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ দিবেন। আমি আসমাউল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিফেন্স আপডেট বাই আসমাউল। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ফুটেজটি দেখছেন তা হচ্ছে রাশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশাল তেল শোধনাগারের। এই গুরুত্বপূর্ণ স্থাপনায় ইউক্রেনের পাঠানো ড্রোন সুনির্দিষ্টভাবে আঘাত এনেছে। একেবারে 1000 কিলোমিটার দূর থেকে এই ড্রোনগুলো রওনা দিয়ে নির্ভুলভাবে গিয়ে আঘাত করেছে এই তেল স্থাপনায়। এই হামলার খবর নিশ্চিত করেছে ইউক্রেনের গণমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট, রাশিয়ার নিজস্ব সংবাদ সংস্থা তাস সহ একাধিক আন্তর্জাতিক মাধ্যম। জানা যাচ্ছে এই আঘাতে রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ রিফাইনারি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি রসনেফট পরিচালিত এই শোধনাগারগুলোর মধ্যে অন্তত একটির 50% উৎপাদন আপাতত বন্ধ করে দিতে হয়েছে। বিশ্লেষকদের মতে মস্কোর দক্ষিণ পূর্বে অবস্থিত এই স্থাপনাটি বছরে প্রায় 13 থেকে 14 মিলিয়ন টন তেল পরিশোধন করতে সক্ষম। রাশিয়ার বৃহত্তম 5টি শোধনাগারের এটি একটি এবং দেশটির মোট তেল উৎপাদনের প্রায় 10% এখান থেকেই আসে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই ড্রোন হামলায় KDU-3 নামের একটি ইউনিট, যার প্রতিদিনের উৎপাদন প্রায় 8,600 মেট্রিক টন, এবং KDU-4 যার সক্ষমতা 11,400 মেট্রিক টন, দুটি ইউনিটই কার্যত অকার্যকর হয়ে গেছে। এখন ভাবুন বন্ধুরা, এমন একটি হাই সিকিউরিটি জোনে যেখানে S-500 থেকে শুরু করে S-400, S-300 কিংবা বুক মিসাইল সিস্টেমের মতো রাশিয়ার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকে, সেই জায়গায় ড্রোন হামলা হয়ে গেলে সেটা কি পরিমাণ নিরাপত্তার দুর্বলতার ইঙ্গিত দেয়। রাশিয়া এ ঘটনায় ইউক্রেনের বদলে সরাসরি যুক্তরাষ্ট্র ও নেটোকে দায়ী করছে। রাশিয়ার মতে এটা কোনো সাধারণ ড্রোন হামলা নয়, বরং ক্রুজ মিসাইল ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে। তাদের বক্তব্য, ইউক্রেনের হাতে এখন যুক্তরাষ্ট্র ও জার্মানির সরবরাহ করা এমন কিছু লং রেঞ্জ মিসাইল রয়েছে যেগুলো দিয়ে রাশিয়ার এতটা গভীরে হামলা চালানো সম্ভব। যদিও এখন পর্যন্ত রাশিয়া এই ঘটনার কঠোর প্রতিশোধ নেয়নি এবং সরকারিভাবে বিস্তারিত কিছু বলেওনি, তবে এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রাশিয়া যখন তাদের ডেড হ্যান্ড পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ঘোষণা দেয়, তখন ওই যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা হিসেবে দুটি পরমাণু সাবমেরিন রাশিয়ার উপকূলে মোতায়েন করে। পাশাপাশি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ভারতের উপরও যুক্তরাষ্ট্র চাপ বাড়াচ্ছে। আপনারা তো ইতিমধ্যে শুনেছেন, ভারতের আমদানি করা বিভিন্ন পণ্যের উপর 25% শুল্ক বসিয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছেন তিনি এ হার বাড়িয়ে 50% পর্যন্ত করতে পারেন। ভারত যদিও বলছে তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না, তবুও ট্রাম্প প্রশাসনের এই অর্থনৈতিক চাপের মাধ্যমে এটি পরিষ্কার যে রাশিয়া ঘিরে জ্বালানি এবং ভূরাজনীতির একটি বৃহৎ সংঘাত সামনে আসছে। 3 বছরেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার উপর পশ্চিমা বিশ্ব প্রায় 15,000-এর বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় রাশিয়াকে অনেকটা বিচ্ছিন্ন করার চেষ্টা চালালেও বাস্তবে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েনি, বরং নতুন নতুন বাণিজ্য জোট, শক্তিশালী রপ্তানি এবং জ্বালানি দামের সুবিধা নিয়ে তারা আগের চেয়েও বেশি স্থিতিশীল। ঠিক এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 2 বার পুতিনকে ফোন করেন। বিশ্লেষকরা বলছেন এই ফোন আলাপের মাধ্যমে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একটি ভিত্তি তৈরি করতে পারে, যার মূল উদ্দেশ্য একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির সম্ভাবনা খুঁজে বের করা। আর এই প্রক্রিয়ার মধ্যেই এক চমকপ্রদ ঘটনা ঘটে যায়। যুক্তরাষ্ট্রের এক প্রভাবশালী বিশেষ দূত স্টিভ উইটকফ, যিনি ইহুদি কমিউনিটির প্রভাবশালী নেতা, তিনি রাশিয়ার প্রবেশের অনুমতি পান। এই অনুমতি দেয় রাশিয়া, যদিও তারা অন্য সব মার্কিন কূটনীতিকদের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। উল্লেখযোগ্যভাবে এই উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন।
এটা সাধারণ কোনো কূটনৈতিক সফর নয়, বরং এটিকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন একটি গোপন মধ্যস্থতার উদ্যোগ, যেখানে ইরানকে ঘিরে রাশিয়ার অবস্থান পরিবর্তনের বিনিময়ে ইউক্রেন যুদ্ধেও ছাড় পেতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইসরায়েল এখন চাইছে গাজায় চূড়ান্ত সামরিক পদক্ষেপ নিতে। নেতানিয়াহুর মতে এখনোই সেই সময় যখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া থেকে সবুজ সংকেত পাওয়া যাচ্ছে, আর এমন সুযোগ হয়তো আর আসবেও না। বন্ধুরা, এই পুরো কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা শুধু রাশিয়া ইউক্রেনকে ঘিরেই নয়, বরং এর পরিধি ছড়াচ্ছে মধ্যপ্রাচ্য, ভারত এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি আগামী 8ই আগস্ট এর মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে চূড়ান্ত কোনো সমাধান বা যুদ্ধবিরতি চায়, এবং এর জন্যই একদিকে ড্রোন হামলা চলছে, অন্যদিকে চলছে গোপন আলোচনার চেষ্টা। তো বন্ধুরা, এখন বড় প্রশ্ন, এই দর কষাকষির খেলায় রাশিয়া কি ইরানকে ছেড়ে দেবে, নাকি যুক্তরাষ্ট্রকে নতুন করে চ্যালেঞ্জ জানাবে? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? এই পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি একটি নতুন সমঝোতার সূচনা হতে যাচ্ছে? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।